৭১-এর পরে রক্ষী বাহিনীতে যোগ দিয়েছিলেন এবং সেখানে বড় পদে ছিলেন, নেতৃত্বের জায়গায় ছিলেন। তো মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের সেনাবাহিনী ছিল, পুলিশ বাহিনী ছিল, তারপর এই রক্ষী বাহিনী, এই বাহিনীটা গঠন করার প্রয়োজনীয়তা কেন দেখা দিল? আসল কথাটা হচ্ছে কি, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা বেশিরভাগই ছিল গ্রামের কৃষকের সন্তান, শ্রমিকের সন্তান, কিছু কিছু যুব সমাজ ছিল, ছাত্র ছিল। তো যুদ্ধ শেষে তারা কি করবে? সরকার যেটা চিন্তা করেছিল সেটা হচ্ছে যে এই যুদ্ধ বিধ্বস্ত দেশটাকে পুনর্গঠনের কাজে এই মুক্তিযোদ্ধাদের কাজে লাগাবে, এবং সেই উদ্দেশ্যে ন্যাশনাল মিলিশিয়া গঠন করেছিল। ন্যাশনাল মিলিশিয়ার ছিল যে প্রত্যেক মহকুমায়, আগে যেগুলো, এখন জেলা অনেকগুলো মহকুমা ছিল, মহকুমা এবং জেলায় মুক্তিযোদ্ধাদের ক্যাম্প করা হবে, এবং সেটাই মুক্তিযোদ্ধাদের মানে সেন্টার হবে আর কি। এবং সেখান থেকে পুলিশে এবং অন্যান্য বাহিনীতে এবং সিভিলে যেখানে যেখানে দরকার সেখানে মুক্তিযোদ্ধাদেরকে প্রোভাইড করা হবে, এই ছিল মূল উদ্দেশ্য। এবং তারপরে একটা সরকারের মধ্যে একটা চেতনা সবসময় কাজ করতো সেই পাকিস্তান আমল থেকে। আপনি যদি ৫৪ সালের ২১ দফা দেখেন, তখন সেই দফাতে একটা প্যারামিলিটারি ফোর্স গঠনের কথা ছিল। তারপরে বঙ্গবন্ধুর ৬ দফাতেও ৬ নম্বর দফাতে একটা প্যারামিলিটারি ফোর্স গঠন করার কথা ছিল, এবং ছাত্র সমাজের যে ১১ দফা সেখানেও একটা প্যারামিলিটারি ছিল, কথা ছিল। কিন্তু এগুলা ছিল পাকিস্তানের প্রেক্ষিতে, পূর্ব বাংলার বা পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসনের প্রশ্নে। কিন্তু স্বাধীন দেশে এই মুক্তিযোদ্ধাদের প্রোভাইড করা এবং তাদের ব্যবহার করা, কারণ তারা তাদের দেশপ্রেম প্রদর্শন করেছে, তারা আত্মত্যাগী সেটা প্রদর্শন করেছে, প্রমাণ করেছে, এবং যারা দেশের জন্য মুক্তিযুদ্ধে গিয়েছিল জীবন ত্যাগ করার জন্য, তাদের চাইতে ভালো দেশ পুনর্গঠনে কারা কাজ করবে, তাই না? সেই জন্য মুক্তিযোদ্ধাদের প্রোভাইড করার জন্য ন্যাশনাল মিলিশিয়া গঠন করা হয়েছিল। ন্যাশনাল মিলিশিয়ার দুইটা মেইন দায়িত্ব ছিল। একটা হচ্ছে ন্যাশনাল মিলিশিয়াতে আগে যেটা ইপিআর ছিল, ইস্ট পাকিস্তান রাইফেল, সেই রাইফেলের সদস্যরাও ন্যাশনাল মিলিশিয়ার সদস্য হবে এবং তারা বর্ডার পাহারা দেবে। আর একটা অংশ ন্যাশনাল মিলিশিয়া হচ্ছে সিভিল ফোর্সের, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে ল অ্যান্ড অর্ডার মেনটেনের জন্য তারা পুলিশকে সহায়তা করবে। কিন্তু ওইখানে যখন সমাবেশ করা হলো, সারা বাংলাদেশ থেকে মুক্তিযোদ্ধাদের যারা যারা ন্যাশনাল মিলিশিয়ায় যোগ দিতে চায় তাদেরকে ঢাকায় আনার ব্যবস্থা করা হচ্ছিল, আস্তে আস্তে আসছিল। কিন্তু ওই সময় বিডিআরের অনেক সুবেদার টুবেদার তারা অনেকে মুক্তিযুদ্ধে যায় না, কিন্তু বিডিআরের বেশিরভাগ সোলজার মুক্তিযুদ্ধে গেছে। তো ওখানে একটা স্ক্রিনিং বোর্ড করা হয়েছিল, যেটা আর্মিতেও হয়েছিল, স্ক্রিনিং বোর্ড, যারা স্বাধীনতার বিরুদ্ধে কাজ করছে তাদের আস্তে আস্তে বাদ দেওয়া ইত্যাদি ইত্যাদি। তো এরকম একটা গুজব উঠলো যে এই ছাত্রদের আন্ডারে তাদের চাকরি করতে হবে ইত্যাদি ইত্যাদি। সেটা নিয়ে তাদের মধ্যে একটু, আর বিশেষ করে সুবেদার মহলে যারা যুদ্ধে যোগ দেন তাদের মধ্যে একটা সন্দেহ জাগে। এই সময় পিলখানায় বেশ গোলাগুলির ঘটনা হয় মুক্তিযোদ্ধাদের সাথে ইপিআরের সোলজারদের। কবেকার কথা আপনি বলছেন? ফেব্রুয়ারি মাসের, আমার ঠিক তারিখটা মনে নাই, খুব সম্ভব ২ তারিখ, খুব সম্ভব ২ তারিখ। কত সালে? ৭২ সালে। ৭২ সালে ফেব্রুয়ারি মাসে ২ তারিখ, খুব সম্ভব ২ তারিখ অথবা ৩ তারিখ, এরকম ২ থেকে ৭ এর মধ্যে কোনো একটা দিন, আমার এখন মনে পড়তেছে না ডেটটা। তো ওই সময় যখন এই মারামারি হলো, এই মারামারি মানে গোলাগুলি থামে না। যে জেনারেল ওসমানী আসলেন, প্রথমে আসলেন, তখন ব্রিগেড কমান্ডার ছিলেন ঢাকার লেফটেন্যান্ট কর্নেল কে এম শফিউল্লাহ। উনি আসলেন, কিন্তু উনি ঢুকতে পারতেছিলেন না বা ঢোকা গোলাগুলির মধ্যে প্রবেশ করতে একটা সেফ ফিট করতেছিলেন না। তারপরে আসলেন
জেনারেল ওসমানী, তখন উনি কর্নেল ওসমানী, উনিও আইসা ঢুকতে সাহস পাচ্ছে না। তো বঙ্গবন্ধু তার বাসা থেকে সেক্রেটারিয়েটে যাওয়ার পথে গলাগুলির আওয়াজ পাইছেন। তখন কি হয়েছে, উনি যখন খবর পাইছেন যে এই ঘটনা, তখন উনি নিজেই আসছে। বঙ্গবন্ধু যখন আইসা গেটে ঢুকতেছে, তখন বঙ্গবন্ধু আসছে, এই গুজবটা ছড়া পড়াতে সবাই গোলাগুলি বন্ধ করে দিয়েছে। তখন বঙ্গবন্ধু মনে করলো যে অ্যাকচুয়ালি এই যারা যুবক সমাজ যুদ্ধ করছে, স্কুল কলেজের ছাত্র, তাদের সাথে ওই ইপিআর এর সোলজারদের মিল হবে না। সেই জন্য উনি চিন্তা করে পরে ক্যাবিনেট মিটিংয়ে ডিসিশন হয় যে 8 তারিখে একটা সরকারের প্রজ্ঞাপন জারি হয়, সেটাতে বলা হয় যে ইপিআররা হবে বাংলাদেশ রাইফেল, তারা সীমান্ত পাহারা দেবে এবং প্রয়োজন বোধে সিভিল ফোর্সকেও সহযোগিতা করবে। আর মুক্তিযোদ্ধাদের নিয়ে আলাদা একটা বাহিনী গঠন করা হবে, তাদের মূল দায়িত্ব থাকবে যে সিভিল প্রশাসন যখন তাদের চাইবে তাদের ব্যবহার করবে, এবং পুলিশকে সহায়তা করবে। বিশেষ করে সারা দেশের মুক্তিযোদ্ধাদের যে অস্ত্র শস্ত্র সব তো জমা পড়ে নেই, যেগুলা জমা পড়ে নেই, বিশেষ করে যারা একটু এক্সট্রিম লেফটিস্ট ছিল, কারণ তখন ওই সময়টা বিশেষ করে এই রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, খুলনা, সুন্দরবন এলাকাতে একটু সন্ত্রাসী কর্মকাণ্ড চলছিল, থানা লুট হয়ে যাচ্ছিল, এবং তখন নকশালের অ্যাক্টিভিটিস ওয়েস্ট বেঙ্গলে বেশি, সেটারও প্রভাব আমাদের এখানে এসে পড়ছে। তো তখন পুলিশের পক্ষে এগুলো দমন করা সম্ভব ছিল, কাজেই পুলিশকে সহায়তা করার জন্য, এমনকি থানা রক্ষা করার জন্য মুক্তিযোদ্ধাদের ব্যবহার করা হয়েছিল। তো ওই সময় এই বাহিনীটা গঠন করা হয়। পরে একটা পর্যায়ে সরকার সিদ্ধান্ত নেয় যে একটা সিভিল প্যারামিলিটারি ফোর্সের মতন একটা করবে, যেটা মুখ্যত একটা সিভিল ফোর্সের আন্ডারে থাকবে, হোম মিনিস্ট্রির আন্ডারে বা প্রাইম মিনিস্টারের আন্ডারে থাকবে, এবং সেই ফোর্সটা মুক্তিযোদ্ধাদের দিয়ে করা হবে। কিন্তু আস্তে আস্তে অন্যান্য যুব সমাজকেও সেখানে নেওয়া হবে। প্রথমে মূলটা গঠন করা হবে মুক্তিযোদ্ধাদের, তারপরে আস্তে আস্তে অন্য যুব সমাজকেও। ওই সময় যেটি আপনার বইতে লিখেছেন, ওর বইয়ের নামটা হচ্ছে রক্ষী বাহিনীর সত্য মিথ্যা। তো অনেক কিছু এই রক্ষী বাহিনী সম্পর্কে বিভ্রান্তিকর মানে তথ্য, নানান রকম তথ্য আসতো, মানে সেটি কেন তাহলে তৈরি হলো? তথ্য আসছিল কি, বাংলাদেশ নিয়েই সমস্যা ছিল। সমস্যাটা হচ্ছে আপনারা 71-এ দেখেছেন 100% বাঙালি তো স্বাধীনতার পক্ষে ছিল। সেটা থাকলে তো রাজাকার, আল বদর, আল শামস বাহিনী হইতো না, শান্তি কমিটি হইতো না। এবং তার মধ্যে তারপরে এমনও ছিল যে কমিউনিস্ট পার্টির একটা অংশ, যারা চীনাপন্থী কমিউনিস্ট পার্টি, তাদের আগে নাম ছিল পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি। বাংলাদেশ হওয়ার পরও কিন্তু তারা তাদের নাম বাংলাদেশ কমিউনিস্ট পার্টি রাখেনি, তারা নাম রাখছে পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি। অর্থাৎ তারাও বাংলাদেশকে স্বীকার করতে চায় না। হক, ওয়াহা, তারপরে মতিন, আলাউদ্দিন, এদের যে গ্রুপগুলো ছিল। তো এরকম পরিস্থিতিতে দেশে, সারা দেশে বিধ্বস্ত একটা অবস্থা, রাস্তাঘাটে ব্রিজ ভাঙ্গা, ভাঙ্গা রাস্তাঘাট নাই। সরকারকে পরিচালনা করতে হলে রাষ্ট্রটা খুব দ্রুত পুনর্গঠনের কাজ করা দরকার। এবং এই সময়ে আমাদের দেশে একটা সমস্যাটা হচ্ছে কি, কোনো ফোর্সের নামই বাংলায় ছিল না। তো স্বাধীন বাংলাদেশে প্রথম একটা ফোর্স গঠন করা হচ্ছে, সেটার নাম আমরাও সাপোর্ট করছি, সুপারিশ করছি যে নামটা যেন বাংলায় হয়। প্রথমে কথা ছিল এটার নাম ন্যাশনাল সিকিউরিটি ফোর্স করা যেতে পারে, বা এই সমস্ত কয়েকটা নাম এসেছিল। পরে আমরা বললাম যে বাংলায় নাম, তখন সরকার এটার নাম করলো বাংলা। কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষ বাংলা নামের কোনো ফোর্সের সাথে পরিচিত না, এটাকে একটা এলিয়েন কিছু ভাবছে। আনসার আরবি শব্দ। তখন মুজাহিদ বাহিনী ছিল একটা
আগে পাকিস্তান আমলে, সেটা আরবি শব্দ। পুলিশ ইংরেজি শব্দ, আর্মি, নেভি, এয়ারফোর্স ইংরেজি শব্দ। হ্যাঁ, এমনকি বাংলাদেশ হওয়ার পরে রক্ষী বাহিনী যখন আর্মির সাথে মার্চ হয়ে গেল, তারপরেও প্রত্যেকটা সরকার রক্ষী বাহিনী প্রয়োজনীয়তা অনুভব করছে, কিন্তু লাজ লজ্জায় রক্ষী বাহিনীটা গঠন করতে পারে না। তখন কি করলো, আমার মনে আছে জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এসে আর্ম পুলিশ ব্যাটালিয়ন করলো। ওই একই দায়িত্ব, রক্ষী বাহিনীর যা দায়িত্ব ছিল আর্ম পুলিশ ব্যাটালিয়ন। পরে আর্ম পুলিশ ব্যাটালিয়ন যখন একটু ইফেক্টিভনেস কমে গেল, তখন আবার আরেক গভর্নমেন্ট এসে র্যাপিড পুলিশ করলো, র্যাপ। হ্যাঁ, তো সে কিন্তু দায়িত্ব একই, কাজ করব সব একই। কারণ সাধারণ পুলিশের চাইতে এখন দেখা যাচ্ছে র্যাব বেশি এফেক্টিভ যে কাজ করে। কিন্তু ওই নামটা, র্যাবের নামটা জাতীয় রক্ষী বাহিনী দেওয়া যেত, বাংলা একটা নাম বা বাংলার প্রতি যে কোনো একটা নাম দেওয়া যেত, কিন্তু দেয় না। দেয় না কিসের জন্য? ওই একটাই, যে বাঙালিদের মধ্যে যে, যেমন আরেকটা কথা বলি, 7 নভেম্বরের কুয়েতে দেখা গেছে একটাই দাবি ছিল যে আর্মি ট্রুপসরা তারা অফিসারদের ব্যাটম্যান হইতে চায় না। অথচ পাকিস্তান আমলে আমরা শুনেছি যে পাঞ্জাবি অফিসার, সিন্ধি অফিসাররা তারা সবসময় বাঙালি ব্যাটম্যান নিত, কারণ তারা খুব ওবিডিয়েন্ট ছিল, কাজ করতো সব। কিন্তু বাঙালি সোলজার বাঙালি অফিসারের ব্যাটম্যান হিসেবে কাজ করতে কমফোর্ট ফিল করে না। আমি কেন করবো, আমার ভাই তো ব্রিগেডিয়ার, আমি কেন আরেক মেজর সাহেবের ব্যাটম্যানের কাজ করবো, ইত্যাদি ইত্যাদি। ওই মেন্টালিটিটা থেকেই এই বাংলা নামটা তখন অ্যাকসেপ্ট ছিল না, 1 নাম্বার। 2 নাম্বার ছিল একটা সমালোচনা ছিল যে আমাদের পোশাক ছিল ব্যাটল গ্রিন বা অলিভ গ্রিনের, জলপাই সবুজ পোশাক ছিল। তো সেই পোশাকটা আগে বাংলাদেশে কোনো ফোর্সের ছিল না। তো অনেকে প্রোপাগান্ডা করতো, যারা স্বাধীনতা বিরোধী বা অন্তরের ভিতরে পাকিস্তান প্রেম বহন করে, তারা কিন্তু ভাবলো, প্রচার করতে থাকলো যে এটা সব ইন্ডিয়ান ট্রুপস, এই রক্ষী বাহিনী বেশি এসে বাংলাদেশ দখল করবে, ইত্যাদি ইত্যাদি প্রোপাগান্ডা অনেক হয়েছে, কিন্তু এটার মধ্যে কোনো সততা ছিল না। আমার মনে আছে দেশ স্বাধীন হওয়ার পরে খালেদ মুশাররফের নেতৃত্বে তখন ইন্ডিয়ান গভর্নমেন্ট ইমিডিয়েটলি বাংলাদেশ সরকারের কারণ ব্যাংকে কোনো পয়সা ছিল না, বাংলাদেশ সরকারের ব্যবহারের জন্য 3 কোটি টাকা দিয়েছিল। তো সেটা দেওয়া হয়েছিল এই যাতে দেশ পুনর্গঠনের কাজে ব্যবহার করতে। এর মধ্যে পুলিশ পাবে, রক্ষী বাহিনী পাবে, আর্মি, নেভি, এয়ারফোর্স তারাও পাবে। তো ওইটাই তারা আর্মি কি কি চায় বা তাদের কি কি জিনিস ইন্ডিয়া থেকে আনা যায়, সেটার জন্য খালেদ মুশাররফের নেতৃত্বে একটা টিম গেল ইন্ডিয়াতে। সেই টিমে কর্নেল শওকত আলী ছিল, যে পরে ডেপুটি স্পিকার হয়েছিলেন। তাদের কাছে আপনার যে উনি তো খালেদ মুশাররফ তো নয়, উনি বেঁচে আছেন, জিজ্ঞেস করে দেখতে হবে। ওনারা পাকিস্তানের যে এই দিল্লিতে যে ইন্ডিয়ার কোনো কিছুই পছন্দ হয় না, ফলে ওই টাকাটা তারা ঠিক মতো ইউজ করতে পারেনি। কিন্তু আমার ডাইরেক্টর ছিলেন তখন মেজর ANM নুরুজ্জামান, উনিও আর্মি অফিসার ছিলেন, বীরুত্তম সেক্টর কমান্ডার ছিলেন। তো উনি একটা লিস্ট দিয়ে আমাকে পাঠালেন। আমি তখন তো ছাত্র, সবে মাত্র জয়েন করেছি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে। তো আমাকে উনি লিস্ট দিয়ে দিল্লিতে পাঠালেন এবং বললেন যে ওখানে ইন্ডিয়ান আর্মির কোয়ার্টার মাস্টার জেনারেল অফিসে আছে এক বাঙালি অফিসার, নাম মেজর জেনারেল সরকার, JM সরকার বা সরকার, তার কাছে এটা দিলে পরে উনি ওগুলো জোগাড় করে দিয়ে দিবে আমাদের যে প্রভিশন আছে সেই প্রভিশন থেকে। তো আমি কত বুঝতে পারি নাই, আমি নিয়ে গেছি, দিছি। আমার 3-4 দিন পরে বলছে জিনিস রেডি। আমি জিনিস নিয়ে একটা প্লেনে করে চলে আসছি। কিন্তু আর ওনারা আর্মির টিমটা তখন ওখানে ছিল, তারা এটা দেখতেছে পছন্দ হচ্ছে না, কাপড় পছন্দ হচ্ছে না, বেল্ট পছন্দ হচ্ছে না, ব্যারেট পছন্দ হচ্ছে না। তো তাদের আর পছন্দ হয় নাই, পরে তারা বোধহয় বেশি কিছু আনেও নাই।
পছন্দ না হওয়ার দুটো কারণ। একটা কারণ আমার হচ্ছে যে ওনারা বেশিরভাগই পাকিস্তান আর্মিতে চাকরি করছেন, পাকিস্তান আর্মির সব জিনিস আসতো আমেরিকা থেকে, কাজে আমেরিকার জিনিসের স্ট্যান্ডার্ড অনেক হাই ছিল, ইন্ডিয়ান জিনিসের স্ট্যান্ডার্ড তখন অত হাই ছিল না এবং অনেক রাফ ছিল জিনিসগুলো। কিন্তু আমরা তো নতুন ফোর্স, আমরা যা পাইছি তাই দিয়েই আমরা কাজ শুরু করে দিছি। কিন্তু আর্মির কাজের এই ধীর গতির জন্য আর্মির বাজেট অনেক বেশি থাকা সত্ত্বেও তারা তেমন আগে যেতে পারেনি। কিন্তু আমাদের পরিচালক এত হার্ড ওয়ার্কিং ছিলেন, ই ওয়াজ ওয়ার্কহলিক, একেবারে রাত সকাল 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত উনি এত পরিশ্রম করতেন। তো ফলে আমরা অর্গানাইজ হইতে পারছি। আর আমাদের মধ্যে প্রথম দিকে সবাই মুক্তিযোদ্ধা ছিল, তাদের মধ্যে ছিল ত্যাগী মনোভাব, সেই জিনিসটা তো সব জায়গায় ছিল না। এখানে একটা বিষয় যে ত্যাগী মনোভাব ছিল এবং বঙ্গবন্ধু এবং ওই সময় মুক্তিযুদ্ধের পরে প্রথম সরকার তারা রক্ষী বাহিনী গঠন করেছিল মানে দেশের উন্নয়ন প্লাস হচ্ছে পুনর্গঠনের কাজে বেশিরভাগ ব্যবহার করার জন্য। বলা হয় যে যেই রক্ষী বাহিনী বঙ্গবন্ধু নিজে তৈরি করলেন এবং সেই তার হত্যাকাণ্ডের সময় রক্ষী বাহিনী কেন নিষ্ক্রিয় থাকলো? আমিও প্রশ্ন করতে পারি যে বঙ্গবন্ধু বাংলাদেশ সৃষ্টি করছে, ওনারা ছাড়া বাংলাদেশ হইতো না, সেই বাংলাদেশ কেন ওনাকে রক্ষা করতে পারল না? বাংলাদেশের জনগণ কোথায় গেছিল? 71 সালের বীর বাঙালি 75 সালে এসে আর কাপুরুষ হলো কেন? সেই কোশ্চেনটার রিলেশনটা আমি বলতে চাই যে 71 সালে 75 সালে 15ই আগস্ট বঙ্গবন্ধুর হত্যা এই জাতির সবচেয়ে বড় কলঙ্কজনক কথা, তাই না? তার মতন মানুষকে বাংলা হবে এটা তো কল্পনাও করা যেত না। কিন্তু আমাদের দুঃখের বিষয় যেটা আমাদের দায়িত্বের মধ্যে ছিল না, যেমন রক্ষী বাহিনী 3.5 বছর দায়িত্ব পালন করেছে দেশে, তাদের অভিজ্ঞতা প্রথম দিকে কম ছিল, তারপরে আস্তে আস্তে কাজ করতে করতে অভিজ্ঞতা হয়েছে। কারণ তাদের কখনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির নিরাপত্তার জন্য কখনো ব্যবহার করা হয়নি। সেদিন প্রথম দায়িত্ব ছিল নিরাপত্তায়, তার বাড়ির নিরাপত্তার জন্য যাদের দায়িত্ব ছিল তারা কি করল, তাদেরই তো সবার আগে রেজিস্ট করার কথা। উনি ঘুমাচ্ছে না, বাইরের লোক কেন ঢুকবে? কিন্তু দুর্ভাগ্যজনক যে যে আর্মির যে ইউনিট তাকে হত্যা করতে গেছে সেই ইউনিটের লোকজনই ওখানে পাহারায় ছিল। অর্থাৎ নিশ্চয়ই এটা যাদের পাহারায় রাখা হয়েছিল তারা তাদেরকে ওইভাবেই প্ল্যান করা হয়েছিল। এইটা এখানে সেনাবাহিনীর বিচক্ষণতার একটু অভাব আমি দেখতে পাই, যে যারা পাহারা দিচ্ছে তাদের প্রতি তো একটা চোখ রাখা দরকার ছিল। তো তখন ডিজিএফআই ছিল, এমআই ডাইরেক্টর ছিল আর্মির, মিলিটারি ইন্টেলিজেন্স, এনএসআই ছিল, স্পেশাল ব্রাঞ্চ ছিল, তারপরে এই যে ইন্টেলিজেন্স এজেন্সিগুলো ছিল তারা কি করলো? রক্ষী বাহিনীর তো কোনো ইন্টেলিজেন্স এজেন্সি ছিল না, আমাদের কোনো সিগন্যাল ইকুইপমেন্ট ছিল না, এবং ঢাকায় আমাদের কোনো শক্ত অবস্থান ছিল না। আমাদের হেডকোয়ার্টার পাহারা দেওয়ার জন্য একটা কোম্পানি ছিল, তার বেশিরভাগই আনআর্মড, তারা ওই অফিস ডিউটি করত, আর কিছু হচ্ছে হেডকোয়ার্টার পাহারা। ওই সময় আপনাদের হেডকোয়ার্টারে ফোর্সের পরিমাণ ছিল একটা কোম্পানির মতন ছিল, হ্যাঁ। আর 2 জন অফিসার ছিল, মানে সিকিউরিটির ইয়ের জন্য 2 জন অফিসার, আর হেডকোয়ার্টারের যারা স্টাফ তারা হেডকোয়ার্টারে থাকতো না। তারা আমরা কয়েকজন, তখন ডাইরেক্টর ছিলেন ব্রিগেডিয়ার এনএম নুরুজ্জামান বীরুত্তম, ডেপুটি ডাইরেক্টর। এখানে কি আপনারা কখনো আঁচ করতে পেরেছিলেন 15ই আগস্টের এই ঘটনার আগে যে ঘটনা ঘটতে পারে? আমার মনে আছে যে 1975 সালে যখন বাকশাল গঠন করা হলো, তারপরে একটু দেশে একটু অস্বস্তিকর একটা, মানে কি ঘটতে যাচ্ছে ঠিক বোঝা যাচ্ছিল না, এরকম একটা পরিবেশ
দেশে ছিল, আবার মানুষ দল বেঁধে বাকশালে জয়েন করতেছিল। হ্যাঁ, তো এরকম একটা পরিস্থিতি। তো ওই সময় এপ্রিল মাসের দিকে আমার মনে আছে, 75 সালের এপ্রিল মাসের দিকে স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি ছিলেন ইয়ে চৌধুরী, আর ওনার সাথে ঢাকার এসপি ছিলেন মাহবুবউদ্দিন আহমেদ বীর বিক্রম। তারা দুজন আমাদের হেডকোয়ার্টারে আসলেন। ওখানে ওনারা যখন আসলেন আমার ডিজি রুমে সন্ধ্যার পরে, তখন ডিজি আমাদেরকেও ডাকলেন যে অন্যান্য ডাইরেক্টর, ডেপুটি ডাইরেক্টর যারা ছিল, ডেপুটি ডাইরেক্টর ছিল আবুল হাসান খান, কর্নেল আবুল হাসান খান, উনি সেনাবাহিনীর। আমি ছিলাম, সরোয়ার হোসেন মোল্লা ছিল আমাদের ডেপুটি ডাইরেক্টর অপারেশন। তারপরে ডেপুটি ডাইরেক্টর সিগন্যাল ছিল সাবিউদ্দিন আহমেদ, তখন লেফটেন্যান্ট কর্নেল। তারপরে একজন জোনাল কমান্ডার ছিলেন লেফটেন্যান্ট কর্নেল আজিজুল ইসলাম। তারপরে ছিল কর্নেল এম খান। সিনিয়র অফিসার আমরা দুইজন ছাড়া বাকি সবই আর্মি অফিসার ছিল। তাদের এটাকে পরে আমাদের ডাইরেক্টর বললো যে, সরি, ইয়ে চৌধুরী সাহেব বললেন যে একটা আজ পাওয়া যাচ্ছে যে হয়তো বঙ্গবন্ধুর বাড়ির উপরে অ্যাটাক হতে পারে, তো একটু রক্ষী বাহিনীর হেল্প দরকার। তখন ঠিক হলো যে, এমনকি আমরা তখন ডেপুটি ডাইরেক্টর, ঠিক হলো আমি, কর্নেল সরোয়ার এবং মাহবুবউদ্দিন আহমেদ, এই তিনজন আমরা সারা রাত্রি ওই এলাকায় থাকবো, আর কিছু পুলিশ আর কিছু সিভিল ড্রেসে। আপনি কত তারিখের কথা বলছেন? এটি তারিখটা মনে নেই, এটা আমার মনে হয় এপ্রিল মাস। আচ্ছা, এপ্রিল মাস। আমার ডায়েরি লেখার অভ্যাস ছিল না, কাজে আমি ডেটগুলো লিখতে পারিনি। এপ্রিল মাসে আমি আমার বইয়েতেও লিখছি। তো আমরা বঙ্গবন্ধুর বাসার পাশে লেকের অপর পাশে আমরা কোয়াইটলি আস্তানা গেলাম রাত্রে 11টার পরে। তারপরে সিভিল ড্রেসে রক্ষে, কারণ আমাদের তো তার বাড়ি পাহারা দেওয়ার কোনো এখতিয়ার নাই, ওইটা তো আর্মির। আমরা বাইরে চারিদিকে মানে গুলশান, মানে ধানমন্ডি এলাকা, সেই মানিক মে এভিনিউর ওখান থেকে আরম্ভ করে একেবারে এলিফেন্ট রোডের ওখান থেকে আরম্ভ করে সাত মসজিদ রোড, এই সমস্ত জায়গায় ছোট ছোট অল্প কিছু কিছু পাঠিয়ে দিয়েছি। এবং আমরাও রাত্রিবেলা চারদিকে ঘুরছি আর ওখানে বসে থাকছি, কিন্তু দেখা গেল কিছুই তেমন দেখা গেল না। পরে আমরা গুটিয়ে বসে আসলাম। কিন্তু এই দিন একটা পরের দিন আবার শুনলাম যে একটা আমাদের বিরুদ্ধে একটা বিরাট হয়েছে, কে না কারা যায়। কারণ ওখানে আমরা যেখানে ছিলাম তার কাছেই ছিল শেখ মুনির বাসা। তো অনেকে বলল, বাসাটা কোথায় ছিল? হ্যাঁ, শেখ মুনির বাসাটা কোথায়? বঙ্গবন্ধুর বাসা থেকে একটু সামনে যে একটা ব্রিজ আছে না, ব্রিজটা পার হলেই এই আবাহনী ক্লাবের দিকে যেতে ওই সামনেই ওইখানেই একটা বাসা ছিল। আমি ঠিক এক্সাক্ট ওইখানেই তার বাসা ছিল, ওখানে আনোয়ার হোসেন মঞ্জুর বাসা ছিল, এবং শেষ বাড়িটা ছিল তোফায়েল আহমেদের কর্নার হাউসটা। তো আমরা ওখানে সারা রাত্রি ডিউটি করায় কে বা কারা যায়, শেখ মুনিরে বলছে যে এরকম রক্ষী বাহিনীর লোকরে দেখা গেছে সিভিল ড্রেসে, তোমারই হয়তো হত্যা করতে আসছিল তারা। উনি তো খুব আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে উঠছে। পরে আমরা সন্ধ্যায় ওনার বাংলার বাণী অফিসে যাই, আমরা কেন ছিলাম এটা যখন বুঝাই, তখন উনি বুঝতে পারেন যে না, এটা তোমরা ঠিকই করছো, ইত্যাদি ইত্যাদি। তো এরকম দুই একবার স্পেশাল ব্রাঞ্চের থ্রুতে। এখানে আমি বলবো ইয়ে চৌধুরী যে ছিলেন, উনিও রিপেটেড অফিসার ছিলেন, কিন্তু উনি বাংলাদেশকে আত্মস্থ করতে পেরেছিলেন, এবং উনি একজন চৌকস পুলিশ কর্মকর্তা ছিলেন। উনি এরকম মাঝে মাঝে আমাদেরকে, কিন্তু অন্য কোনো সোর্স থেকে আমরা কোনোদিনও কোনো তথ্য পাইনি। আমি আগস্ট মাসে ফিরে আসি। আগস্ট মাসের 14 তারিখ 13 তারিখ, মানে এই সময়টায় কি আপনারা কোনো এই ধরনের মানে কোনো আভাস অথবা আশঙ্কার কথা? আগস্টের 14 তারিখে তখন বঙ্গভবনে যত গভর্নর নিয়োগ করা হয়েছিল প্রত্যেক ডিস্ট্রিক্টে গভর্নরদের প্রশিক্ষণ চলতেছিল। আর 15 তারিখের জন্য প্রিপারেশন চলছিল, যে 15 তারিখ বহু বছর পর
বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবেন এবং তাকে বিশ্ববিদ্যালয় থেকে বিরাট সম্বর্ধনার আয়োজন করা হয়েছিল এবং আমাদেরকে বলা হয়েছিল যে একটা সব ফোর্সের একটা মিটিং হয়েছিল যে কে কি দায়িত্ব পালন করবে। সেখানে রক্ষী বাহিনীর দায়িত্ব দেওয়া হয়েছিল যে রক্ষী বাহিনী ইউনিভার্সিটিতে কখনো প্রবেশ করবে না, তারা চারদিকে কাছাকাছি এরিয়াতে চারদিকে টহল দিবে 14 তারিখ রাত্রি 10টা আর 10:30 থেকে সারা রাত্রি টহল দিতে, যাতে কোনো গ্রুপ সন্ত্রাসী ইউনিভার্সিটি এলাকায় প্রবেশ করতে না পারে। এইটাই ছিল আমাদের, শুধু এইটুকুই ছিল আমাদের দায়িত্ব। আমি 14 তারিখে বিকাল বেলায় আমি গভর্নরদের শেষ ক্লাসটা আমি নেওয়ার কথা ছিল ব্রিগেডিয়ার নুরুজ্জামানের, কিন্তু উনি 12 তারিখের দিকে, আগস্ট মাসে 12 তারিখের দিকে লন্ডন হয়ে আমেরিকার দিকে রওনা হন। ফলে আমাকে, যেহেতু আমি ডেপুটি ডাইরেক্টর ট্রেনিং, সব ট্রেনিংয়ের দায়িত্ব আমার ছিল, সে আমাকে বললেন উনি যে তুমি এই ক্লাসটা নিবা, যে মানে রক্ষী বাহিনীর আইন টাইন সম্পর্কে এবং তাদের ব্যবহার করার সম্পর্কে যে বিধিগুলো আছে সেগুলো গভর্নরদেরকে বোঝানো। তো সেইটার একটু প্রিপারেশন আমি সারাদিনে নিয়েছিলাম এবং ক্লাস নিয়েছি। ক্লাস নেওয়ার পরে আবার গভর্নররা আমাকে ছাড়ে না, বলে যে আমার ডিস্ট্রিক্টে এক কোম্পানি পাঠান, অমুককে বলে আমার ডিস্ট্রিক্টে পাঠান, সবাই রক্ষী বাহিনীর ট্রুপ চায়। কারণ তখন বাকশাল হওয়ার পরে একটা ট্রেন্ড নতুন দেখা গেছিল, যেটা আমার বইয়েতে আমি লিখছি। বাকশাল হওয়ার পরে আওয়ামী লীগ নেতৃবৃন্দের উপরে বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা হত্যা, গুম করা, এগুলা তৎপরতা আবার বেড়ে যাচ্ছিল। ফলে তারাও একটু এলাকায় যেতে একটু ভীত ছিলেন এবং সেই জন্য আমাদের সহযোগিতা চাচ্ছিলেন। কিন্তু আমি তাদেরকে বুঝাই যে দেখেন, আমাদের ট্রুপস অল্প, যা আছে অলরেডি ডিপ্লয় করা আছে, যেখানে যেখানে ডিস্টার্বড এরিয়া আছে সেখানে ডিপ্লয় করা আছে। এখন আমাদের পক্ষে নতুন করে আর কোথাও করা সম্ভব না। তবে আপনারা যাই সেটেল হন, তারপরে আস্তে আস্তে সিচুয়েশন রিপোর্টটা আমাদের কাছে পাঠান, তখন আমরা দেখবো আমরা যেতে পারি কিনা। এই ছিল সেদিন। তারপরে ওই দিন আমি সন্ধ্যার পরে ওইটা শেষ করে আমি আমার অফিসে আসি। অফিসে এসে তখন খবর পাই যে আমাদের ডেপুটি ডাইরেক্টর অপারেশন ছিলেন তো সরোর হোসেন মোল্লা, উনি সবাই প্রস্তুত করে ফেলছেন যে আমাদের ঢাকাতে কোনো ট্রুপ ছিল না ডিউটি করা। ট্রুপস সাভারে 3টা ব্যাটালিয়ন ছিল, তার একটা ছিল ট্রেনিং ব্যাটালিয়ন, তারা খালি ট্রেনিং করছে, রিক্রুট। আরেকটা ব্যাটালিয়ন ছিল, সেটা ডিপ্লয়েড ছিল অনেক দেশে, অনেক ডিস্ট্রিক্টে এবং মহকুমায়। পরে ওদেরকে খুলনা পাঠিয়ে দেওয়া হয়। তারপরে রয়েছে আরেকটা ব্যাটালিয়ন, 13 নম্বর নাকি 4 নম্বর, তাদের অর্ধেক ছিল রিক্রুট, ট্রেনিং করতেছিল, আর অর্ধেক ডিউটি করতো ঢাকার আশেপাশে, প্রয়োজন হলে পাঠানো হতো। তো আমরা ওই যে কয়জন অ্যাভেলেবল ছিল তাদের মধ্যে থেকে কয়েকজন অফিসার ঠিক করা হলো। তার মধ্যে ছিল নুরুল বাহার, মাইনুদ্দিন চৌধুরী, তারপরে দীপক কুমার হালদার, এরকম 4-5 জন অফিসারের দিয়ে, এক একটা অফিসারের আন্ডারে এক একটা ট্রাক দিয়ে, আমরা তখন অফিসারদের লিডার বলতাম, একটা ট্রাক দিয়ে তারা খালি টহল দিচ্ছে। এই ছিল ওই দিনকার অবস্থা। বঙ্গবন্ধু বোঝা যায় না, কারণ আমাদের টোটাল অ্যাটেনশন ছিল বিশ্ববিদ্যালয়ের দিকে। কারণ 4র্থ শ্রেণীর কর্মচারীদের জন্য 1948 সালে বঙ্গবন্ধু আন্দোলন করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল। তারপরে আর উনি কোনদিন বিশ্ববিদ্যালয়ে যাননি, এই প্রথম যাচ্ছিলেন 15ই আগস্ট। কাজে ওইটার প্রিপারেশন এবং ওইটা কোনো জানি মানে বিশৃঙ্খলা না হয়, সেটার জন্য সরকার সব অ্যাটেনশন ছিল। 15ই আগস্ট যেটি ভোরবেলা তার বাড়িতে আক্রমণ হলো, তখন মানে আপনারা কখন জানতে পারেন এবং আপনাদের প্রস্তুতি আসলে নিতে পেরেছিলেন কিনা এখনো? আমাদের হচ্ছে কি, আমি তো সিচুয়েশনটা বুঝালাম, আমাদের ওইরকম কোন প্রস্তুতি। আপনি কখন বিষয়টি জানতে পেরেছেন? আমি প্রথমে আমি একটু বলি, টাইমটা একটু এদিক সেদিক হতে পারে, কারণ ইয়ের জন্য আমার মনে হয়
সকাল 5:30 থেকে 5:45 এই সময়ে আমি একটা ফোন আসে আমার বাড়িতে, তখন আমি ঘুমিয়েছিলাম। তো ফোন আসে, সে কি বঙ্গবন্ধু আমাকে বললেন যে শহীদ দেখ তো, কালো পোশাক পরা কিছু লোক শেখ মুনির বাড়ি ঘেরাও করছে, মনে হয় তার বাড়িতে অ্যাটাক করবে, একটু দেখ কি করা যায়। একটু বলে অন্য রাখলেন। আমি বললে স্যার আমি দেখছি বলে আমি রাখলাম। তারপরে আমি আমাদের ডিউটি রুমে আমি ফোন করলাম যে যারা টহল দিচ্ছে তাদের সাথে একটু যোগাযোগ করতে পারো কিনা, যাতে তারা একটা ইউনিট শেখ মুনির বাসায় যায় এবং তার প্রোটেকশনে থাকে। এটা বলে, কিন্তু তখন আমার বাড়িতে আমার কোনো গাড়ি থাকতো না। হ্যাঁ, আমি যে অফিসের গাড়িটা ব্যবহার করতাম সেটা ওই পার্লামেন্ট মেম্বারদের যে হোস্টেলগুলো ছিল ওই লেকের পাড়ে ওইখানে একটা এলাকায় আমাদের ট্রান্সপোর্ট ইউনিট ছিল, সেখানে ফোন করি কেউ ধরে না। পরে ডিউটি রুমে বললাম যে আমার জন্য একটা গাড়ি পাঠাও, আমি অফিসে আসবো, কারণ শেখ মুনির বাড়িতে কি অ্যাটাক করছে। এবং আমি সাথে সাথে আমাদের যে উপপরিচালক অপারেশন, যার দায়িত্ব এটা, তাকে আমি ফোন করে জানাই যে আমি বঙ্গবন্ধু ফোন করেছিলাম অ্যাটাক। তো সেও বাসা থেকে গাড়ি, তারও গাড়ি ছিল না, দৌড়ে অফিসের দিকে আসে, আমিও অফিসের দিকে রওনা হবো। এমন সময় তোফায়েল আহমেদ সাহেব আমার ফোন করলেন, এই বলে যে রক্ষী বাহিনীর লোকরা নাকি শেখ মুনির বাড়িতে অ্যাটাক করছে, দেখ তো কি হয়েছে। আমি বললাম রক্ষী বাহিনী কেন শেখ মুনির বাড়িতে অ্যাটাক করবে, আমি দেখি কি হয়েছে। আমি তাদের বললাম যে আমি অলরেডি যারা ইউনিভার্সিটিতে আছে তাদেরকে আমি বলছি শেখ মুনির বাড়ির দিকে যেতে। এটা বলে আমি রাখছি। ঠিক এই সময় দুইটা আর্টিলারি শেল আমার বাড়ির পাশে সেন্ট জোসেফ স্কুলের ওয়ালের মধ্যে পড়ে ওয়ালটা ভেঙে গেল। হ্যাঁ, এবং ওখানে যে রাস্তায় ঘুমায় যে লোকগুলো, তাদের মধ্যে অনেকেই মারা গেল। এবং ওইটার আওয়াজে আমার বাসার কাচের জানালা ছিল, জানালা ফাটল ধরলো। তা আমি বললাম যে আর্টিলারি বিরাট প্রচণ্ড আওয়াজে ঘটনা। তখন আমি ভাবলাম যে ইট ইজ সামথিং ভেরি সিরিয়াস। আমি তাড়াতাড়ি আর দেরি না করে আমি আমার ওয়াইফকে বললাম যে তুমি আস্তে আস্তে বাসা থেকে চলে যাও কোথাও। আমি গাড়ি পাইনি, আমি বাসা থেকে দৌড়ে আমার অফিসে আসছি শেরেবাংলা নগরে, ওই যে এখন যেটা চন্দ্রিমা উদ্যানে কর্নার ওই মোড়টার কাছে ছিল আমাদের অফিসটা। আমি সেখানে দৌড়ে আসছি। এই দৌড়ে আসার এই ঘটনার এই সময়টা হয়তো 3-4 মিনিট বা 7-8 মিনিট লাগছে বা 10 মিনিট লাগছে। এই সময়টা আমি বুঝতে পারিনি কি হয়েছে, কারণ তখন মোবাইল ছিল না, আমাদের কোনো ওয়্যারলেস ছিল না, কিছুই ছিল না। তো আমি আইসা প্রথমে আমি আমার ডাইরেক্টরের অফিস খুলে ডাইরেক্টরের অফিসে বসছি, কারণ তার অফিসে লাল টেলিফোন ছিল। তো লাল টেলিফোন করে আমি সাথে সাথে আমার ডাইরেক্টর সাহেব যখন চলে যান, তখন কর্নেল সরোয়ার আমাকে এবং আবুল হাসান খানকে আমাদের ডাইরেক্টর বলে গেছিলেন যে কোন দেশে কোনো সমস্যা হলে তোমরা ইয়ের কাছে যোগাযোগ করো, যেমন শফিউল্লাহর সাথে, আর্মি সেনাবাহিনী প্রধানের সাথে, কারণ ওনারা একই ইউনিটের লোক ছিলেন, খুব ক্লোজ ছিলেন, ওনার সাথে পরিচয়। আমাদের ঠিক আছে। তো ওইটা আমার মনে পড়লো, আমি সাথে সাথে ওই লাল টেলিফোনে আমি শফিউল্লাহর ফোন করলাম। তো জেনারেল শফিউল্লাহ আমাকে বললেন যে বঙ্গবন্ধুর সাথে আমার কথা হয়েছে, বঙ্গবন্ধু ট্রুপস পাঠাইতে বলছে, কিন্তু আমি আমার যে ব্রিগেড কমান্ডার ঢাকা তারে পাচ্ছি না। হ্যাঁ, তার বাসায় বা কোথাও পাচ্ছি না, আমি খুঁজতেছি এবং তারপরে ব্রিগেড কমান্ডার কে ছিলেন ওই সময়, যাকে পাচ্ছেন না? সাফায়েত জামিল, ব্রিগেডের সাফায়েত জামিল 46 ব্রিগেড কমান্ডার ছিলেন। তখন আমি ফোনটা রেখে আমি খোঁজ নেই যে আমার সরোয়ার সাহেব এসে পড়ছে কিনা, কিন্তু দেখি উনি বাসা থেকে রওনা হয়েছেন, কিন্তু ওনার বাসাটা একটু দূরে ছিল, মোহাম্মদপুরের কত নাম্বার রোডে যেটা ছিল, ওখান থেকে আসতে ওনার একটু সময় লাগছে। তো উনিও এসে গেছে এবং এর মধ্যে আমরা আবুল হাসান খান, যিনি আমাদের অ্যাক্টিং ডাইরেক্টর, উনিও এসে পড়ছে। তখন আমরা
বলে যে আমাদের একটা অ্যাকশনে যেতে হবে। তখন আমি খোঁজ করলাম আমাদের ডিউটি গ্রুপের মাধ্যমে যে যারা গেছে, তো ওখান থেকে সাহেব আলী মিয়া নামে আমাদের একজন লিডার ছিল, সে শেখ মুনির বাসায় গেছে এবং সেখান থেকে আমাদেরকে ফোনে জানালো, শেখ মুনির বাসার ফোন থেকে, যে শেখ মুনির বাসায় কালো পোশাক পরা সত্যি একদম আর্মির লোক অ্যাটাক করছিল এবং শেখ মুনি এবং তার স্ত্রী আর্যমণিকে হত্যা করে তারা বঙ্গবন্ধুর দিচ্ছে। তখন আমি সাথে সাথে তারে বলি, তুমিও তোমার ট্রুপস নিয়ে বঙ্গবন্ধু বাড়িতে যাও, যাতে তার বাড়িতে কেউ ঢুকতে না পারে। হ্যাঁ, তখন কিন্তু আমাদের ওখানে এখতিয়ার নাই, তবুও আমি তারে বলছি যে তুমি ওখানে যাও, যাতে ওই বাড়ি সে ওই বঙ্গবন্ধুর বাড়িতে ওখান থেকে একদম কাছে, সে দৌড়ে বঙ্গবন্ধুর বাড়িতে তার গাড়ি নিয়ে আসছে, আইসা তো দেখে যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে এবং সেখানে বিরাট সেই বিভৎস কাহিনী। সে তখন আমরা বুঝলাম যে একটা নিশ্চয়ই সেনাবাহিনীর একটা ইউনিট বা পুরা সেনাবাহিনী এটা বিরুদ্ধে। তখন আমি জেনারেল শফিউল্লাহরে ফোন করলাম যে স্যার, এটা মনে হয় আপনার ট্রুপসে ওখানে বঙ্গবন্ধুকে হত্যা করেছে এবং আমি খবর পাইলাম যে তার বাড়িতে রক্তাক্ত অবস্থা, আপনি আমাদের জন্য কি অর্ডার, আপনার বাড়ি কি? কয়েকে না, এখানে আমার খালেদ মোশাররফ, জিয়াউর রহমান এবং খন্দকার সাহেব আছেন, রৌফ আছে, উই আর গোয়িং টু ডু সামথিং, তোমরা রেডি থাকো এবং প্রস্তুত হোক। তো আমরা সবকে অ্যালার্ট করে, আমরা যারা আছে সাভারেও, আমরা সাভারে তখন অ্যাডজুটেন্ট ছিল লিডার তাইবুদ্দিন খান, তাকে বললাম যে তুমি ট্রুপস যারা ফাইট ফোর্স তাদেরকে তৈরি করো, আমরা অর্ডার দেব, তখন অ্যাকশন নিতে। কিন্তু এই সময় এখন যেটা পুলিশ কমিশনারের অফিস, ওইটা ছিল সিনিয়র ম্যাজিস্ট্রেট। তো ওখান থেকে সে ফোন করছে যে এখানে অনেকে হত্যা করা হয়েছে ইত্যাদি। আমি বুঝলাম যে সামথিং ভেরি সিরিয়াস হ্যাজ হ্যাপেন্ড। তখন আমি ঠিক করলাম যে ভাইস প্রেসিডেন্টের কী অবস্থা। আমি সাথে সাথে লাল টেলিফোনে সৈয়দ নজরুল ইসলামের ফোন করলাম। তো নজরুল ইসলাম সাহেব ইতিমধ্যে জেনে গেছে যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, উনি একদম নিশ্চুপ। মানে আমি তখন বললাম যে স্যার, যদি প্রেসিডেন্ট মরে যায় থাকে, স্যার আপনি এখন অ্যাক্টিং প্রেসিডেন্ট হয়ে ইমিডিয়েটলি আপনি সব ফোর্স কমান্ডারের অর্ডার করেন এবং গভর্নমেন্টকে মোবিলাইজ করেন, তাহলে কিছু একটা অ্যাকশনে যাওয়া যাবে। তো তখন উনি বলে আমার এখানে কোনো স্টাফ নাই। আমি বললাম তাহলে স্যার আমি আপনাকে রক্ষী বাহিনী হেডকোয়ার্টারে নিয়ে আসি। উনি বললো আসো। তখন আমি সাথে সাথে আবার লাল টেলিফোনে মনসুর আলী সাহেবকে ফোন করলাম, প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী। আমি মনসুর আলী সাহেবকে ফোন করলে দেখা গেলাম যে ওনার মধ্যে একটা উত্তেজনা এবং উনি একটা অ্যাকশনে যাবেন এরকম একটা ভাব। উনি বললেন তুমি তাড়াতাড়ি আসো, আমি তোমার সাথে রক্ষী বাহিনী হেডকোয়ার্টারে যাবো, ওখান থেকে শুরু হবে অ্যাকশন। তা আমি ওই সময় আমি একটা গাড়ি নিয়ে, একটা জিপ নিয়ে, আমার তো অনেক এমনি নর্মাল একটা শার্ট স্যান্ডেল পরা, আমি ওইটা নিয়ে বেরিয়ে যাচ্ছি। তখন দেখি আমার অফিস ঘেরাও করে আছে কয়েকটা ট্যাঙ্ক। সেই ট্যাঙ্কের ভিতরে তখন আর মরি বাঁচি, তখন তো আর জানের কথা মনে আসে নাই। ভিতর দিয়ে আমি একটা দ্রুত বেগে চলে যাই ভাইস প্রেসিডেন্টের বাসা, সৈয়দ নজরুল ইসলাম সাহেবের বাসা। যাওয়ার পথে হঠাৎ তখন ইন্টারকন্টিনেন্টাল হোটেল ছিল, এখন যেটা রূপসী বাংলা, সেই হোটেল থেকে আমেরিকান অ্যাম্বাসেডর বেরিয়ে আসছে। আমি বললাম যে কী কাণ্ড, এখানে ট্যাঙ্ক, এখানে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, আমেরিকান অ্যাম্বাসেডর হোটেল থেকে বেরিয়ে আসছে। ডেভিস ইউজিন বোস্টার ছিল আমেরিকান অ্যাম্বাসেডর, সে বেরিয়ে আসছে। ওদের গাড়িতে দুইটা পতাকা, দেখলেই বোঝা যায় এটা আমেরিকান অ্যাম্বাসেডর গাড়ি। ভিতরে দেখা যায় নাই, কিন্তু বুঝতে পেরেছি। তখন তো আমি বুঝলাম যে একটা, কারণ আমার মাথার মধ্যে 73 সাল থেকে একটা কাজ করতেছিল যে চিলিতে যে তাদের অবিসম্বাদিত নেতা আয়েন্দেকে যে হত্যা করা হয়েছিল, সে হত্যার পিছনে সারা বিশ্ব জুড়ে আলোচনা ছিল যে আমেরিকার হাত ছিল, সিআইএর হাত ছিল। তো আমার ভাবলাম যে এখানে ওই একই কারবার হয়েছে। তো সেটা আমার ইয়ের মধ্যে, যাই হোক, আমি আর ওদিকে খেয়াল না করে আমি ভাইস প্রেসিডেন্টের বাসায় গেলাম।
যেটা এখন ফরেন সার্ভিস একাডেমি, ওইটা ছিল ভাইস প্রেসিডেন্টের বাসা সুগন্ধা। সেখানে আমি যাই, গেটে গেছি, তখন গেটের লোকজন বলে যে সৈয়দ নজরুল ইসলাম সাহেব তার এক আত্মীয়ের সাথে বাসা থেকে বেরিয়ে গেছে। তখন আমি কি করবো, আরে ওনার সাথে কথা, আমি আসবো, ওনার নিয়ে যাবো, আর উনি বেরিয়ে গেলেন। একটু হতোদ্যম হলাম। তো তার বাসার উল্টা দিকেই ছিল আমাদের টাঙ্গাইলের মন্ত্রী আব্দুল মান্নান, স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তার বাসায় আমি গেলাম। কারণ আমার কাছে তো কোনো ওয়্যারলেস নাই, কারোর সাথে যোগাযোগ করার উপায় নাই। আমি তার বাসায় যাই, তার বাসার রেড টেলিফোনে আমি হোম মিনিস্টারের বাসায়, সরি প্রাইম মিনিস্টারের বাসায় ফোন করি। প্রাইম মিনিস্টার বাসায় ফোন করে একটা লোক ধরলো, তারা চিনতে পারলাম না যে সে কে। সে বললো যে উনি ওনার প্রাইভেট সেক্রেটারির সাথে এই মাত্র বেরিয়ে গেলেন। তখন আমি একটু হতাশ হয়ে মান্নান সাহেবের ওখানে 2 মিনিট বসে, উনিও তখন খবর শুনিয়া উনি মানে ভীষণ বিধ্বস্ত হয়ে পড়েছেন। তো ওনার কোনো কথা আমার শোনার সময় ছিল না। আমি ওখান থেকে আমার অফিসে ফেরত আসি। ফেরত এসে আমি আর সরোয়ার বললাম যে গভর্নমেন্ট ধসে পড়ছে, এখন সেনাবাহিনী প্রধানও কিছু করতে পারতেছে বলে মনে হচ্ছে না। হয় উনি করতে পারতেছেন না, অথবা উনি আটকা আছেন, বা কোনো একটা কিছু হবে। পরে প্রথমে আমরা ঠিক করলাম যে আমরা 2 জন সাভারের দিকে চলে যাব। প্রথমে আমরা তোফায়েল আহমেদের সাথে আপনার কথা হয়েছিল আর একটু পরে, তোফায়েল আহমেদের সাথে একবার কথা হয়েছিল বঙ্গবন্ধু ফোন করার একটু পরে। এর মধ্যে আর কোনো কথা নেই, কারণ আমি তো আর অফিসে নাই বা বাসায় নাই। ওনাকে আপনাদের ইসে নিয়ে আসা, অফিসে নিয়ে আসা, সেটা আরো পরে। এটা আমি ঘটনাটা বলি। তো আমি আর সরোয়ার 2 জন ঠিক করলাম যে আমরা সাভারের দিকে চলে যাব। তার আগে আমি জেনারেল শফিউল্লাহরে আবার ফোন করলাম। তো জেনারেল শফিউল্লাহ মানে পাওয়া গেল না, উনি টেলিফোন ধরতেছিলেন না, হয়তো বাসায় ছিলেন না, কোনো পাওয়া গেল না। পরে আমরা বুঝলাম যে সেনাবাহিনী নিশ্চয়ই এর মধ্যে আছে, আমাদের কোনো ট্রুপস নাই ঢাকায়, আমাদের কিছু করতে, আর আমাদের আর্মস অ্যামিউনিশন সব যা ছিল, সাভারে কোনো আর্মস রাখার কোড ছিল না, জায়গা ছিল না, অস্ত্রাগার ছিল না। শেরেবাংলা নগরে তো ছিলই না। রক্ষী বাহিনীর অস্ত্রাগারটা কোথায় ছিল? বিডিআর এর অস্ত্রাগারেই আমাদের আর্মস অ্যামিউনিশন গুলো ছিল। আর আমাদের তো কোনো হেভি আর্মস ছিল না, 3-4টা এলএমজি ছিল, আর বাকি সব হচ্ছে রাইফেল আর এসএমজি। এগুলা দিয়ে তো আর আর্মির সাথে কোনো কনফ্রন্টেশনে যাওয়া যায় না। যা হোক, এনিওয়ে আমরা সুবেদার, আমাদের ডাইরেক্টর, যে অ্যাক্টিং ডাইরেক্টর, উনি জেনারেল খলিলের সাথে কথা বললেন যে আমরা সুবেদার হাফিজকে একটা ট্রাক দিয়ে পাঠাচ্ছি, 2টা ট্রাক দিয়ে ওই সুবেদার হাফিজদের ওই আমাদের আর্মস অ্যামিউনিশনগুলো নিয়ে আসবে। উনি তখন বলছে পাঠান, কিন্তু যখন সুবেদার হাফিজ গেছে তখন তাকে বিডিআরে, ধানমন্ডির দিক দিয়ে বিডিআর যে এন্ট্রি ছিল, ঢুকতে দেয়নি, বলে পারমিশন নেই। তারপরে উনি যে আবার আমাদের জানাবেন যে আমি ঢুকতে পারতেছি না, কারণ সে ওয়ারলেস ছিল না। পরে অনেক কষ্টে পাশে কোনো এক বাড়িতে যাইয়া উনি ফোন করে জানালেন যে আমাদের ঢুকতে দিচ্ছে না। তখন আমরা কথা বলছি জেনারেল খলিলের সাথে, জেনারেল খলিল বলছে যে দেশে এখন ইমার্জেন্সি, এখন এগুলা কিছু আমি পারমিশন দিতে পারি না। এটা বলছেন আপনি 15 তারিখ কখনকার কথা? এইটা ধরেন তখন 7:30 প্রায় বেজে গেছে, 7টা প্রায় বেজে গেছে। এই সময় যখন এই অবস্থা, তখন আমি আর সরোয়ার দেখলাম যে সাভারে আমাদের যা ট্রুপস আছে, আমাদের যদি রেজিস্ট করতে হয় তাহলে আমাদের ট্রুপস মোবিলাইজ করতে হবে। নর্থ বেঙ্গলের যত ট্রুপস আছে সেগুলোকে একত্র করে, এবং আমাদের একটা ধারণা ছিল, আমাদের সরোয়ার হোসেন মোল্লা উনি নিজেও রংপুর ব্রিগেড কমান্ডার ছিলেন, কর্নেল নজমুল হুদা। নজমুল হুদা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, নজমুল হুদা আগরতলা মামলা আসামি ছিলেন, কাজেই তারে বিশ্বাস করার একটা কারণ ছিল। আমরা সে সরোয়ার তার সাথে কথা বলছে এবং উনি একটু আশ্বস্তও করছে যে হ্যাঁ এটা প্রতিরোধ করতে হবে। তো আমরা ঠিক করলাম যে আমরা সাভারে যাব, সাভার থেকে আমরা ইয়েতে যাব। এর মধ্যে আমরা কিছু দূর গেছি, তখন হঠাৎ মনে হলো যে আমি অরক্ষিত হেডকোয়ার্টার রাইখে আমরা কেন যাচ্ছি, আমরা আগে মোবিলাইজ করি তারপরে আমরা যাব।
এই করে কি মনে করে আমরা অর্ধেক জায়গায় ফেরত আসলাম, অর্ধেক না কিছু দূর জায়গায় ফেরত আসলাম। ফেরত আইসা আমরা ঠিক করলাম যে যুব সমাজের নেতৃবৃন্দ যারা আছে অন্তত তাদের সাথে যোগাযোগ করি। তখন আমরা রাজ্জাক, আব্দুর রাজ্জাক সাহেব, তখন উনি বড় নেতা, ওনাকে আমরা ফোন করলাম, দেখলে উনি বাসায় নাই, উনি চলে গেছেন কোথাও। তারপরে ফোন করলাম আমরা তোফায়েল আহমেদকে, দেখা গেল উনি বাসায় আছেন। তখন আমরা সাথে সাথে দীপক কুমার হালদারকে পাঠালাম ওনার বাসায়, যে আপনি আমাদের এখানে চলে আসেন, যেহেতু প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার কাউরে পেলাম না, অন্তত আপনি চলে আসেন, আপনি তো প্রেসিডেন্টের ছিলেন, উনি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন তখন। তখন আমরা ওনাকে নিয়ে আসলাম এবং ওনার সাথে বসে একটা করার, এবং উনিও সবার সাথে টেলিফোনে, উনি জেনারেল শফিউল্লাহর সাথে কথা বললেন, উনি পুলিশের রাজির সাথে কথা বললেন, উনি আনোয়ার হোসেন মঞ্জুর সাথে কথা বললেন, আরো অনেকের সাথে কথা বলে উনিও একটা মোবিলাইজ করতেন। উনি আমাদের সাথে রক্ষী বাহিনীর হেডকোয়ার্টারে বসে এটি কথা বলছে, হেডকোয়ার্টার মেসে, ওনার আইনে আমরা মেসে রাখছিলাম, সেখানে বসে কথা হয়েছে। কিন্তু কোনো জায়গা থেকে উনি তেমন কোনো আশাব্যঞ্জক কিছু পান নাই বলে আমার মনে হলো। সেটা আপনি ওনার কাছে জিজ্ঞেস করতে পারেন যে আমরা, উনি আমাদের সাথে খুব অ্যাকশনে যাওয়ার জন্য উনি খুব ছিলেন, যে মরি বাঁচি একটা, কিন্তু বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ কল্পনাও করা যায় না, এরকম একটা। এই সময় যেন শফিউল্লাহরে আমি খুঁজলাম আবার, কারণ আর্মি চিফ যদি সাথে না থাকে আমাদের পক্ষে রক্ষী বাহিনী একটা প্যারামিলিটারি ফোর্স একটা রেগুলার আর্মির সাথে যুদ্ধ করতে পারে না, কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, জনগণ যদি সাথে থাকে তাহলে সম্ভব, কিন্তু জনগণের কোনো আমরা আওয়াজ পাইনি তখন, কোনো আওয়াজ পাইনি, কারণ রেডিও টিভি সব কিছু ওদের দখলে। তো এই সময় যেমন শফিউল্লাহ বললো, তুমি 46 ব্রিগেড হেডকোয়ার্টার, তুমি আর কর্নেল সরওয়ার দুজনে 46 ব্রিগেড হেডকোয়ার্টারে আসো। তো আমরা শফিউল্লাহরে বললাম যে স্যার আমরা কেমনে আসবো, ক্যান্টনমেন্টে তো আমাদের গাড়ি ঢুকতে দেবে না, আর আমাদের তো আর্মস নিয়েও আসতে দেবে না, তো কী করবে? বলে যে তুমি একটু ওয়েট করো, আমি পাঠাচ্ছি, লোক পাঠাচ্ছি। তখন ঢাকা ডিজিএফআই ঢাকা ডিটাচমেন্ট ইউনিটের হেড ছিল মেজর জিয়াউদ্দিন, পরে জাসদ করতেন ফ্রিডম ফাইটার, ওনাকে পাঠালেন। উনি পাঠানোর পরে ওনার সাথে ওনার গাড়িতে আমরা তো কেউ চিনতে পারে না, আমাদের তার পরিচিতি ছিল না, ওনার গাড়িতে করে আমরা 46 ব্রিগেড হেডকোয়ার্টারে গেলাম। তখন প্রায় 8টা মতন বেজে। 46 ব্রিগেড হেডকোয়ার্টারে ঢুকেই দেখি যে প্রায় 30-35 জন অফিসার, কিন্তু তাদের চেহারা আমরা কাউরে চিনি না, খালি মেজর হাফিজকে চিনতাম, সে 46 ব্রিগেড মেজর ছিল, তার চেহারাটা ফুটবলার হিসাবে পরিচয় ছিল এবং তারা চিনতে পারলাম, আর বাকি কাউরে আমরা চিনি না। এখন তারা ক্লিয়ার না ক্লিয়ারের বিরুদ্ধে কিছুই বোঝা যাচ্ছিল, কিন্তু দেখলাম ব্রিগেড কমান্ডার চেয়ারে বসে আছে খালেদ মোশাররফ সাহেব। খালেদ মোশাররফ সাহেবের উনি বলে বসো বসো, পাশে বসা হচ্ছে ব্রিগেড কমান্ডার সাফায়েত জামিল এবং আরও 2-1 অফিসার ছিল। পরে আমাদের সামনের 2 চেয়ারে বসতে বললো, আমরা 2 জন বসলাম। খালেদ মোশাররফ হঠাৎ একটা কিরকম একটা রিয়াকশন, বললো যে শহীদ সরওয়ার, আই নো ইউ আর প্যাট্রিয়টস, বাট জোরে জোরে বলতেছে সবাই শোনাইয়া, I know you are patriots, but we had to do it because we do not want this country to be a kingdom. কি করবে শুনি? খালেদ মোশাররফ, খালেদ মোশাররফ তো মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, বঙ্গবন্ধুর এত ক্লোজ, তার মুখে এগুলো কি শুনি। এখন ব্যাখ্যাটাই আসি, ব্যাখ্যাটা হয়তো আমার মনে হয় উনি কথাটা বলছিলেন, ওখানে কিলাররা অনেকে ছিল, সিচুয়েশনটা ওনার কন্ট্রোলে আনার জন্য এই কথাটা বলছেন, উনি আসলে মিন করেন নাই, যেটা বলছেন সেটা মিন করেন। এখন এই দুইটা কোনটা সত্য এটা আল্লাহ জানে, আমি এখন এটা নিয়ে গবেষণার বিষয় আছে কেন উনি এই কথাটা বলছিলেন, কিন্তু আমি বিশ্বাস করতে যাই যে উনি সিচুয়েশনটা কন্ট্রোল করতে বলছে, মনের থেকে বলে নাই। যাই হোক, ওইটার পরে উনি বললেন যে আমাদের একটু অ্যাকশন, আমরা যা বললাম যে চিফ আমাদের এখানে আসতে বলছে, চিফ কোথায়, মানে যেমন শফিউল্লাহ,
উনি আমাদের চিফ তো 1 নম্বর বেঙ্গলে ছিলেন, ফার্স্ট বেঙ্গলে ছিলেন। উনি এখন রেডিও স্টেশন থেকে যাচ্ছে। রেডিও স্টেশন উনি এখানে আসতে বললেন, আমরা ভাবলাম যে এখান থেকে কিছু একটা হবে অ্যাকশন। তো উনি গেলেন, তো আমরা কি করব তাহলে এখানে? আমরা বললাম যে স্যার তাহলে আমরা চলে যাই। তখন ওই মেজর জিয়াউদ্দিনই তাদের গাড়িতে আমাদের ফেরত পাঠায়। এই সময় আমরা ফাইনাল ডিসিশন নিয়ে আমরা ঢাকায় থাকবো না, আমরা উত্তরবঙ্গের দিকে চলে যাব। তখন আমি আর সরওয়ার রওনা হই এবং সামনে লিডার শেখ দলিল উদ্দিন আহমেদ তাকে পাঠাই যে তুমি সামনে যাও, মিরপুর ব্রিজে খালি আছে কিনা, কারণ ওরা নিশ্চয়ই মিরপুর ব্রিজে করতে পারে। ও আগে গেল, আমরা পেছনে পেছনে যাচ্ছি, কিন্তু যাই মিরপুর ব্রিজে যাই দেখে যে ওখানে বসানো গান টান নিয়ে একেবারে ট্রুপস রেডি। আমি বললাম তো তাহলে তো ওখানে পার হওয়া যাও, তো কি করা যায়? তখন আবার আমরা ফিরে এসে কর্নেল সরোয়ার কথা বলল কর্নেল নজমুল হুদার সাথে। এই সময় নজমুল হুদার কথা ঠিক আগে যে কথা বলছে তখন যেরকম একটা ছিল অ্যাকশন নেওয়া, তো ওই সময় একটু নরম মনে হলো। আর 2 নম্বরই ছিল যশোর ব্রিগেড কমান্ডার ছিল ব্রিগেডিয়ার শওকত আলী। সে খুব সেনাবাহিনীতে সে খুব অসন্তুষ্ট ছিল, কারণ জিয়া যেমন অসন্তুষ্ট ছিল তার জুনিয়র আর্মি চিফ, সে ডেপুটি চিফ, ঠিক তেমনি খালেদ মোশাররফের উপরেও কর্নেল শওকত অসন্তুষ্ট ছিল, কারণ কর্নেল শওকত সিনিয়র, সে ব্রিগেড কমান্ডার, আর খালেদ মোশাররফ জুনিয়র, সে হচ্ছে সিজিএস, চিফ অফ দি জেনারেল স্টাফ। তো তাদের মধ্যে একটা মানে নিচে নিচে একটা দ্বন্দ্ব লেগেই ছিল। কিন্তু আমরা তো জানি কর্নেল শওকত আমাদেরকে হেল্প করবে না। সে করছিল কি, ওই সময় বঙ্গবন্ধুর মৃত্যুর ঘটনার সাথে সাথে সে তার ট্রুপস পাঠাইছে খুলনাতে, যাতে রক্ষী বাহিনীর যে ট্রুপস আছে ওখানে, তার কমান্ডার ছিল মেজর মুজাফফর আহমেদ, তাকে ডাকায় নিয়ে ওই ট্রুপদের নিরস্ত্র করে রাখতে চেষ্টা করছিল। তাদের আমরা বুঝতে পারছি যে তার কোনো, বরং সে আরো প্রতিরোধ করবে। 2 ব্রিগেড উত্তরবঙ্গে, এখন 2 ব্রিগেডের একটা হচ্ছে যদি আমাদের বিরুদ্ধে থাকে, একটা পক্ষে থাকে, তো কিছু করার সম্ভব। বিদ্রোহীরা কি কোনোভাবে আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে নাই? না, বিদ্রোহীরা কোনো যোগাযোগ করার চেষ্টা করে নাই, কিন্তু আমি যখন আমার বাসা থেকে বেরিয়ে আসি তার 3-4 মিনিট বা কয়েক মিনিট পরেই মেজর সৈয়দ ফারুকুর রহমান, যে ওয়ান অফ দি মেইন মানে ইয়ের কিলিং এর পেছনে, সে আর রশিদ ছিল। ফারুক আমার বাসায় এসেছিল, এবং ফারাহ আমার বাসায় এসছে 2টা কারণে। একটা হইতে পারে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, আরেকটা কারণ হইতে পারে আমাকে হত্যা করবে, কারণ তার সাথে অনেক আর্মস ট্রুপ ছিল। তো সে ফারুক আমার বাসায় যখন গেছে তখন আমি তো নাই বাসায়, তখন আমার বড় ভাই আর আমার ওয়াইফ ছিল আমার বাসায়। যে আমার বাসা থেকে ফারুক আওয়ামী লীগেরই মন্ত্রী ছিল, নুরুল ইসলাম মঞ্জুর এমপি ছিল, তাকে ফোন করে, এটা আমার বড় ভাই শুনছে, তাকে ফোন করে বলতেছে যে মিশন সাকসেসফুল। এটা আমি তখন জানতে পারিনি, এটা জানতে পারছি পরের দিন আমি যখন বাসার সাথে, এরপরে তো আর বাসার সাথে কোনো যোগাযোগ ছিল না। পরের দিন যখন বাসার সাথে যোগাযোগ করি তখন আমি এই খবরটা পাই। কিন্তু আর পরে এটাও জানতে পারি যে ব্রিগেডিয়ার নুরুজ্জামানের বাসায় আগে গেছিল, কিন্তু তাকে পায় নাই, কারণ সে তখন লন্ডনে। তারপরে আমার বাসায় গেছিল, আমার বাসার পরে আর কারোর বাসায় যায় না, কারণ সরওয়ারও চলে আসছে, আবুল হাসান খানও চলে আসছে। এরপরে আওয়ামী লীগের কোন নেতা, যেমন তোফায়েল আহমেদ, তারপর প্রধানমন্ত্রী ছিলেন, উপরাষ্ট্রপতি ছিলেন, তাদের সাথে আর আপনাদের কোনো যোগাযোগ আর হয় না? তারা তো মানে আত্মগোপন করলেন, তারপরে তাদের সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি, তাদের সাথে যোগাযোগ করা আর কোনো সম্ভব হয়নি। ইয়ের সাথে ওই দিন, ওর পর থেকে কি রক্ষী বাহিনী আসলে নিষ্ক্রিয়
হয়ে গেল। নিশ্চয় আমরা রেডি ছিলাম, যদি আমরা সেনাবাহিনী থেকে কোনো একটা অংশের একটু হেল্প পাইতাম তাহলে আমাদের পক্ষে হয়তো বন্ধ করে দিই না সেনাবাহিনীর কোনো একটা অংশ থেকে যদি আমরা পাইতাম। আর যেমন শফিউল্লাহ আমাদের বারবার বলছে উই আর গোয়িং টু ডু সামথিং, তুমি রেডি থাকো, তৈরি থাকো। হ্যাঁ, তো আমরা তৈরি হয়ে আসি এবং আমাদের পক্ষে এটা অন্তত, আমরা তো ৭১ সালে যুদ্ধ করছি, ৯ মাসের যুদ্ধের আমাদের অভিজ্ঞতা আছে। আমরা তো জানি যে একটা অ্যাকশনে যাইতে হলে কি কি দরকার। কারণ এমনি এই কথাটা তো সত্যি যে রক্ষী বাহিনী নিয়ে এমনি অনেক কথা দেশে প্রচলিত ছিল। তো রক্ষী বাহিনী যদি একা অ্যাকশনে যায় তাহলে তো বলবে যে এটা ইন্ডিয়ান আর্মি করছে, সে একটা ছিল। কারণ যারা এটার পক্ষে ছিল তারা তো এই কথাটা বলতে আর ১ সেকেন্ডও দেরি করবে না। ফলে এন্টায়ার আর্মি আরো মোবিলাইজ হয়ে যাবে। এখন আমাদের যেটা, আমার আর সরোয়ার হোসেন মোল্লার যেটা হয়েছে, আবুল হাসান খান আমাদের অ্যাক্টিং ডাইরেক্টর ছিলেন, কিন্তু উনি একটু নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন, অনেক সিনিয়র, জেনারেল এরশাদের ব্যাচমেট ছিলেন, ব্যাচমেট আমাদের অনেক সিনিয়র। উনিও অত বেশি মানে এই সমস্তর মধ্যে উনি অত তৎপর হতে পারেন না। কিন্তু জিনিসটা হচ্ছে আমরা হয়তো হঠকারী একটা সিদ্ধান্ত নিয়ে ওখানে যায় ওদের বিরুদ্ধে একটা অ্যাকশনে আমরা যেতে পারতাম, কিন্তু সেটা আমাদের হয়তো মৃত্যু হইতো, আর কিছুই হইতো না। আরেকটা হতে পারতো জিনিস, যেমন প্রেসিডেন্ট যখন মারা গেছে, ভাইস প্রেসিডেন্ট যখন আত্মগোপনে চলে গেলেন, তখন আমরা এত জুনিয়র ছিলাম যে আমাদের পক্ষে তো নিজের প্রেসিডেন্ট ডিক্লেয়ার করে অ্যাকশনে যাওয়ার কোনো সুযোগ ছিল না। এটা আমাদের মাথায়ও আসে নাই কখনো, এমনকি সেনাবাহিনী প্রধানেরও মাথায় এটা আসে নাই যে উনি যখন প্রেসিডেন্ট ইজ ডেড হি উইল টেক অ্যাকশন, কিন্তু সেটাও তার মধ্যে আসে না। কারণ ওনার পক্ষে একটু সমস্যা সৃষ্টি হয়েছিল, এই জন্য ওনাকে যখন রেডিওতে নিয়ে যাওয়া হয় তখন মেজর ডালিম অত্যন্ত অদ্ভুততার সাথে তাকে মানে পিস্তল দেখে নিয়ে গেছে। তো এই পরিস্থিতিতে আমাদের পক্ষে তখন আমি মনে করি এটা হয়তো দেশের মানুষ মনে করে যে আমরা ব্যর্থ হয়েছি, অবশ্যই হয়েছি। সেনাবাহিনী ব্যর্থ হয়েছে, বিমান বাহিনী ব্যর্থ হয়েছে, নৌবাহিনী ব্যর্থ হয়েছে, আমরা ব্যর্থ হয়েছি, পুলিশ বাহিনী ব্যর্থ হয়েছে, আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে, বাকশাল ব্যর্থ, সমগ্র জাতি ব্যর্থ হয়েছে। এর চাইতে দুঃখজনক বাংলাদেশের ইতিহাসে তো আর কিছু হতে পারবে না। মানে এটা কি পরবর্তীতে আপনাকে কষ্ট দেয় বিষয়টা? অবশ্যই কষ্ট দেয়। বঙ্গবন্ধুর স্মৃতি ধরে রেখাই আছি, বেঁচে আছি সেটা নিয়ে, এবং ওনার চেতনা ছড়িয়ে দেওয়ার জন্যই কাজ করে যাচ্ছি। ছোট ছোট, আমরা ছোট মানুষ, ছোট ছোট কাজ করি, ছোট ছোট যুব সমাজকে একটু উদ্বুদ্ধ করতে চেষ্টা করি। রিটায়ার্ড লাইফে একটা মানুষের পক্ষে যা করা সম্ভব। আচ্ছা, পরবর্তীতে যেটা খন্দকার মোশতাক যখন রাষ্ট্রপতি হলেন, তার সাথে কি আপনার যোগাযোগ কি ওইরকম কিছু হয়েছে? যখন শপথ গ্রহণ অনুষ্ঠান হয় বিকালবেলা, তখন আমাদেরকে বলা হলো শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার জন্য। যদিও আমাদের ডাইরেক্টর, অ্যাক্টিং ডাইরেক্টর ছিলেন আবুল হাসান খান, কিন্তু এমনি একটা প্রচলিত ছিল যে নুরুজ্জামানের পরেই আমার আর সরোয়ারের স্থান, কিন্তু আসলে সেটা ছিল না। কিন্তু মানুষের কাছে যেহেতু আমরা দুইজনই মুক্তিযোদ্ধা ছিলাম, একটু পরিচিত ছিলাম, সেই হিসাবে এইভাবে মানুষ জানতো। আর উনি খুব নীরবে অফিস করতেন, ওনার ওই প্রজেকশনটা ছিল না। তা আমাদেরকে বলা হলো যে ইয়েতে যাইতে, কিন্তু আমরা আর শপথ গ্রহণ অনুষ্ঠানে যাই নাই। কিন্তু যখন জানতে পারলাম যে প্রায় আওয়ামী লীগের যারা মন্ত্রী ছিলেন তার বেশিরভাগই খন্দকার মোশতাকের মন্ত্রিসভার সদস্য হলো, তখন ব্যথা পেয়েছি, কিন্তু কিছু করার আমাদের ছিল না। কিন্তু আমার মনে হয় তারা যে ইচ্ছা করে যে মন্ত্রী হয়েছেন এরকমও হয়তো না, কিন্তু ওনারাও হয়তো এখন প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার পালিয়ে গেছেন বলে আমরা তাদের একটু দোষারোপ করতে চেষ্টা করছি, ওনারাও পালিয়ে গেলে হয়তো ওই দোষারোপটাই করতাম।
আবার মন্ত্রী হচ্ছেন বলেও আবার ওই দোষারোপটাই আসছে। আসলে সিচুয়েশনটা হচ্ছে এরকম, ইংরেজিতে একটা কথা আছে, সাকসেস হ্যাজ মেনি ফাদার্স, ফেলিওর ইজ অ্যান অরফ্যান। যেমন ৭১-এর মুক্তিযুদ্ধে আমরা সার্থক হলাম, এখন যে মুক্তিযুদ্ধ করে নাই সেও মুক্তিযোদ্ধা দাবি করতেছে, তাই না? আপনারা তো দেখছেন পত্র পত্রিকাতে, ইভেন সিনিয়র গভর্নমেন্ট সার্ভেন্টরা চাকরি দীর্ঘায়িত করার জন্য তারাও মুক্তিযোদ্ধা, ফলস মুক্তিযোদ্ধা হচ্ছে। অর্থাৎ যেটা সাকসেস সেটার সাথে সবাই আসতে চায়, কিন্তু এটা তো ফেইলিওর, জাতির ফেইলিওর। এটার দায়ভার সেদিন বঙ্গবন্ধুর সিকিউরিটির যারা দায়ী ছিল তাদের কি কোনো বিচার হয়েছে যে তারা কেন ফেল করলো? তাদের তো আইডেন্টিফাই পর্যন্ত করা হয়নি। তারপরে যে ইউনিটটা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড ঘটাচ্ছে, সেই ইউনিটটাকে আর্মিতে কোনো ইনডিসিপ্লিন কোনো ইউনিটে হলে সেই ইউনিট সুদ্ধা ডিসব্যান্ড করে দেওয়া হয়, সেটা কি করা হয়েছে? সেটা করা হয়নি। তারপরে ইন্টেলিজেন্স চিফ যারা যারা ছিল তারা যে তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হলো, তারা তো সরাসরি ব্যর্থ হলো, তাদেরটা কি কোনো আইডেন্টিফাই করা হয়েছে? আমি আশা করেছিলাম যে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসবে, ৯৬ সালে আসলো, তখন আমার প্রথম ধারণা ছিল যে সরকার ওই দিন কার কি দায়িত্ব ছিল বঙ্গবন্ধুকে রক্ষার, সেই দায়িত্বগুলো আইডেন্টিফাই করবে এবং তাদের মধ্যে কে কি দায়িত্ব পালন করছে সেটাও আইডেন্টিফাই করবে এবং এইটা নিয়ে একটা হোয়াইট পেপার জাতির সামনে পেশ করবে যে দিস ওয়াজ দ্য সিচুয়েশন অ্যান্ড দিস হ্যাড, এটা ঘটছে। কিন্তু সেটা কিন্তু গভর্নমেন্ট এখনো করে নাই। বঙ্গবন্ধু হত্যায় যারা জড়িত ছিল তাদের অনেকের বিচার হয়েছে, কিন্তু এই বিচারটা জন্য আমরা তা খুশি হয়েছি এবং কি এটা জাতিকে কিছুটা হলেও কলঙ্ক মুক্ত করেছে। কিন্তু আমি মনে করি যে এখনো সময় আছে সরকারের পক্ষে একটা ডকুমেন্টেশন বা এটার উপরে একটা রিসার্চ হওয়া দরকার, কিন্তু সেটার কোনো উদ্যোগ আমি দেখিনি। আচ্ছা, আমরা শেষ করবো এখন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা থ্যাংক ইউ। আমি অনেক কথা বলে ফেললাম। না, ঠিক আছে।